বছর পার হয়ে গেল, আমরা তো একটা ইনডোরও বানাতে পারলাম না। বছর মাঠে যান, 3টা মাঠে এত পানি, হাঁটু পানি কেন? এক বছরে দেশের ক্রিকেটে কোনো পরিবর্তনই দেখেন না খালেদ মাহমুদ সুজন। গ্রাউন্ডসের দৈন্য দশা আগের মতোই। ইয়াং টাইগার চ্যালেঞ্জ ট্রফিও ফলপ্রসূ নয়, দাবি সাবেক অধিনায়কের। টি-20-র পর ওয়ানডে র্যাঙ্কিংয়েও পতন বাংলাদেশের। পাকিস্তানকে হারিয়ে 9 নম্বরে উঠল উইন্ডিজ, 10-এ নেমে গেল মিরাজের দল। ক্রিকেট বোর্ড থেকে পদত্যাগ করতে এক প্রকার বাধ্য করেছিলেন ফারুক আহমেদ। আমিনুল ইসলাম বুলবুলের কাছ থেকেও সাড়া পাননি। বিসিবির এক সময়কার প্রভাবশালী পরিচালক খালেদ মাহমুদ সুজন এখন কোথাও নেই, আর এই নিয়ে আক্ষেপের শেষ নেই তার। 2024-এর 5 আগস্ট পরবর্তী সময়েও দেশের ক্রিকেটে আহামরি কোনো পরিবর্তন দেখেন না তিনি। সুজনের মতে ফ্যাসিলিটিস ও গ্রাউন্ডসের দৈন্য দশা আছে আগের মতোই। ইয়াং টাইগার চ্যালেঞ্জ ট্রফির মতো ট্যালেন্ট হান্ট কার্যক্রমকে ফলপ্রসূ মনে করেন না সাবেক এই অধিনায়ক। সবাই যায় তো। আজকে আমি ওই বোর্ডে আমি ছিলাম, আমি স্বৈরাচার হয়ে গেলাম, আর এই বোর্ডে আপনি আসেন, আপনি ফেরেশতা হয়ে গেলেন। ডোন্ট থিঙ্ক অ্যাবাউট ইট। ক্ষুব্ধ সুজন ছিলেন পাপনের বোর্ডের নিয়মিত মুখ। গত বছর সরকার পরিবর্তনের পর হারিয়েছেন চেয়ার। দীর্ঘদিন ধরে ক্রিকেট বোর্ডের নিয়ন্ত্রণে থাকা পাপনদের নিয়ে বর্তমানে সমালোচনার শেষ নেই। বেশিরভাগ ক্ষেত্রে আত্মপক্ষ সমর্থন করলেও তৎকালীন ফ্যাসিলিটিস ও গ্রাউন্ডস ডিপার্টমেন্টকে ধুয়ে দিয়েছেন সুজন। চেয়ারে বসে থাকার জন্য তো এরকম 100 লোক আছে বাংলাদেশে, 1000 লোক আছে বাংলাদেশে, বাট আপনি দায়িত্বটা পালন করেন। বাবা ভাই, আমার ব্যবসায় আমি খুব ব্যস্ত, তাহলে ব্যবসা করেন ভাই। ওয়াই ইউ নিড টু বি ইন দ্য বোর্ড? অনেকগুলো ইনডোর তৈরি করতে পারি নাই, যেটা আমি অনেক সোচ্চার ছিলাম। কিন্তু আবার যেমন আমরা মাঠ আছে, সেই মাঠগুলার প্রপার আমরা ধরে রাখতে পারি নাই। মানে যেমন আমাদের মাঠ ছিল না, এই কথাটা কিন্তু ঠিক না। ফতুল্লায় আমাদের মাঠ ছিল, 2টা মাঠ ছিল, 2টা মাঠ আমাদের নষ্ট হয়ে আমাদের প্রিমিয়ার লিগ চালাতে কত কষ্ট হয়েছে। সাবেক বিসিবি পরিচালক 5 আগস্ট পরবর্তী সময়েও ফ্যাসিলিটিস ও গ্রাউন্ডস ডিপার্টমেন্ট নিয়ে কাউকেই খুব একটা মনোযোগী হতে দেখেননি। সরকার পতনের পর আজকে তো 1 বছর পার হয়ে গেল, আমরা তো একটা ইনডোরও বানাতে পারলাম না। চিরকাল ইনডোর করে রাখতে কী ফ্যাসিলিটিস আছে? আপনি সিলেটের ইনডোরে কী ফ্যাসিলিটিস আপনি বলেন? তা আমার কথা হচ্ছে, ঢাকায় আমাদের এত বছর আছে, আমাদের 3 লেনের ইনডোর, কেন এটা 5 লেনের হয় না? আরও বড় ইনডোর আমরা করতে পারলাম না কেন? আমরা এখানে বাইরে তো আমাদের একাডেমির মাঠে আরও বড় ইনডোর করতাম। আমরা যেটা করছি সেটা আমরা এখনো ফাংশন করতে পারলাম না। গ্রিন হাউস যেটা আমাদের ইনডোর, পূর্বাচল মাঠে যান, 3টা মাঠে এত পানি, হাঁটু পানি কেন? একটা সময় একটা স্টেডিয়ামের কথা ছিল, সেটা হবে না, ফেয়ার এনাফ, কিন্তু 3টা মাঠ হবে। সেই 3টা মাঠ আমরা রেডি করতে পারলাম। খেলা শুরু হবে অক্টোবর থেকে। ঢাকা লিগের সম্পূর্ণ খেলা শুরু হবে, সেকেন্ড ডিভিশন বলেন, থার্ড ডিভিশন বলেন, বা যেটাই খেলা হবে ঢাকার মাঠের অভাব। তা আপনি তো প্রায়োরিটি যেগুলো মাঠ রেডি করা হয়েছিল এতদিনে। ফারুকের বিদায়ের পর বোর্ড সভাপতি হিসেবে এসেছেন বুলবুল। সাবেক অধিনায়কও স্বপ্ন দেখাচ্ছেন, তবে বেশ কিছু সিদ্ধান্তের যৌক্তিকতাই খুঁজে পান না সুজন। এই যে টুর্নামেন্ট করতে যাচ্ছি বিভিন্ন রাজশাহীতে কিংবা বগুড়াতে, আমি যে কতটা ফ্রুটফুল টুর্নামেন্ট আই ডোন্ট নো, বিকজ এই বর্ষার মধ্যে কোনো খেলাই হচ্ছে না সেইভাবে। আপনি এবং কারা খেলছে আসলে, আপনি বলছেন যে ট্যালেন্ট হান্ট, বাট ইজ নট এ ট্যালেন্ট হান্ট। যারা খেলছে তারা আমাদের সবাই এজ লেভেলের প্লেয়ার্স, হয়তো আন্ডার-16 খেলে, কেউ হয়তো আন্ডার-18 খেলে। এই নতুন প্লেয়ার তো আপনি কাউকে খেলাচ্ছেন না এখানে। এসব বিষয়ে বর্তমান বিসিবি সভাপতিকে আরও বাস্তবসম্মত পরিকল্পনার পরামর্শ দেন সাবেক গেম ডেভেলপমেন্ট চেয়ারম্যান। আইসিসি র্যাঙ্কিংয়ে বাংলাদেশের দুর্দিন কাটছেই না। 4 মাসের মধ্যে দ্বিতীয়বার নিজেদের পছন্দের ওয়ানডে ফরম্যাটে 10 নম্বরে নেমে গেছে টাইগাররা। গেল দেড় যুগের মধ্যে যা সর্বনিম্ন। এমন অবনতিতে শঙ্কায় 2027 বিশ্বকাপে সরাসরি খেলা। অবস্থার পরিবর্তন না হলে খেলতে হবে বাছাই পর্ব। প্রায় দেড় যুগ পর মে মাসে ওয়ানডে র্যাঙ্কিংয়ের 10 নম্বরে নেমে যায় বাংলাদেশ। গত মাসে শ্রীলঙ্কার বিপক্ষে 1 ম্যাচ জিতে উঠে এসেছিল 9। এর মধ্যে আর কোনো ওয়ানডে না খেলায় অবনমন ওয়েস্ট ইন্ডিজের পারফরমেন্সে। পাকিস্তানকে দ্বিতীয় ম্যাচে হারিয়ে রেটিং পয়েন্টে বাংলাদেশকে টপকে গেছে ক্যারিবিয়ানরা। বাংলাদেশের পয়েন্ট 77, 1 পয়েন্ট বেশি ওয়েস্ট ইন্ডিজের। অন্য ফরম্যাটেও সুবিধাই নেই বাংলাদেশ, টি-20-তে 10 আর টেস্টে 9 নম্বরে। র্যাঙ্কিংয়ের এমন দুরবস্থায় ভাবনা বাড়াচ্ছে টাইগারদের। সরাসরি 2027 ওয়ানডে বিশ্বকাপ খেলতে সেরা 8-এ থাকতে হবে। বাকি 4 দলের ভাগ্য নির্ধারণ হবে বাছাই পর্বে। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ার মাঠে গড়াবে আসর। স্বাগতিক হিসেবে খেলবে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে। স্বাগতিকরা সেরা 8-এ থাকলে সুযোগ আসবে পরের দলের। বর্তমানে দক্ষিণ আফ্রিকা 6 ও জিম্বাবুয়ে আছে 11 নম্বরে। শেষ পর্যন্ত এমন পরিস্থিতি থাকলে 9 নম্বরে থেকেও সরাসরি খেলতে পারবে বাংলাদেশ। তার আগে নিজেদের অবস্থার উন্নতির বিকল্প নেই। 2027 সালের 31 মার্চ পর্যন্ত র্যাঙ্কিংকে বিবেচনায় নেবে আইসিসি।
এফটিপি অনুযায়ী সে সময় পর্যন্ত এখনও 9 সিরিজ খেলার কথা টাইগারদের। প্রতিপক্ষ হিসেবে আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ যেমন আছে, তেমনি আছে অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকার মতো দলও। বিপিএল এর অন্যতম বিতর্কিত দল চিটাগং কিংস, যাদের কাছে বিসিবির পাওনা কোটি কোটি টাকা, অথচ সেই বিসিবিকে দায়ী করেই সংবাদ সম্মেলন করেছেন দলটির কর্ণধার সামির কাদের। পাওনার পরিমাণ আসলে 8.5, সুদে আসলে মিলে প্রায় অর্ধশত কোটি টাকা। পক্ষ থেকে এটা আমি সই করেছি। সামির কাদের চৌধুরীর কাছে বিসিবির পাওনা 46 কোটি টাকারও বেশি। চিটাগং কিংসের মালিককে আইনি নোটিশও দিয়েছে ক্রিকেট বোর্ড। তবে টাকার অঙ্ক এত বড় কিভাবে হলো, হতবাক ফ্র্যাঞ্চাইজিটির কর্ণধার। বসে এটা আবারও সমাধান করা। গেল আসরের প্রাইজ মানি আর লভ্যাংশ বাবদ বিসিবির কাছে চিটাগং কিংসের পাওয়ার কথা 2 কোটি 5 লাখ টাকা। তবে বেশ কিছু খাতে বিসিবি পরিশোধ করেছে 1 কোটি 70 লাখ 55 হাজার টাকা। এখনও কিংস পায় 34 লাখ 44 হাজার টাকা। তবে ড্রাফটের বাইরের দেশি বিদেশি ক্রিকেটারদের পারিশ্রমিক, হেড কোচ শন টেট ও টিম ম্যানেজমেন্টের পারিশ্রমিক সহ দলটির বকেয়া 1 কোটি 18 লাখ টাকারও বেশি। সব হিসাব শেষে সামির কাদেরের কাছে একাদশ আসরের জন্য 83 লাখ 55 হাজার টাকা পায় বিসিবি। প্রথম 2 আসর থেকে বিসিবির মূল পাওনা আরও 8 কোটি 16 লাখ 70 হাজার টাকা। চক্রবৃদ্ধি হারে অঙ্কটা গিয়ে দাঁড়িয়েছে পাহাড় সম। যদিও শেষবার দল পাওয়ার আগে সাবেক বোর্ড সভাপতি ফারুক আহমেদের সাথে সমঝোতা হয়েছিল 3.5 কোটি টাকায়, কিন্তু সেখান থেকেও কোনো টাকা পরিশোধ করেননি সামির কাদের। কেন, সে প্রশ্নের উত্তর না দিয়ে উল্টো দায় চাপিয়েছেন বিসিবির উপর। মূলধাটা আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ডেরই বলবো। আমি আমার পার্সোনাল ওপিনিয়ন থেকে বলবো, আমাকে যদি শুরুর থেকে তারা ঠিকমতো ট্রিট করতো, হয়তো বা এইসব সমস্যা আসতো না। আপনার সাথে যদি আমার আলাপই না হয়, হিসাব নিকাশই ক্লিয়ার না হয়, হাউ ক্যান ইউ ক্লেম এনিথিং? মেন্টর শহীদ আফ্রিদি, হোস্ট ইয়াশা সাগরের পারিশ্রমিকও পুরোপুরি পরিশোধ করেনি সামির কাদের। বিপিএল এমনিতেই নেতিবাচক খবরে ভরপুর, তাই শুধু চিটাগং কিংসের কর্মকাণ্ডে দেশের ক্রিকেটের ইমেজ নষ্ট হয়নি মনে করেন তিনি। বিপিএলটার পুরো সাইকোলজিটাই হয়ে গেছে একটা নেগেটিভ ইস্যুসে, সব নেগেটিভগুলো। আর সমস্যা আমারও যে ভুল নেই এটাও আমি বলছি না, ভুল থাকতেই পারে, আমারও থাকবে, আপনারও থাকবে, সবারই থাকতে পারে। তো আমাদেরও ওভাবে চলতে হবে। এত বিতর্কের পরও বিপিএলে আবারও অংশ নিতে চায় চিটাগং কিংস। তবে 1000 কোটি টাকা না থাকলে কোনো ফ্র্যাঞ্চাইজির মালিক না হবার পরামর্শ সামির কাদেরের। আমি তো মনে করি যাদের 100-200 কেন, যাদের 1000 কোটি টাকা আছে তাদের আসা উচিত। ছুটিতে শ্রীলঙ্কায় গামিনী, মিরপুরে দায়িত্ব বুঝে নিলেন টনি হেমিং। এবার 2 বছরের জন্য টার্ফ ম্যানেজমেন্ট প্রধান হিসেবে কাজ শুরু করলেন অস্ট্রেলিয়ান কিউরেটর। মিরপুরে বিসিবির চাওয়া ট্রু উইকেট বানাতে কাজ করবেন হেমিং। সব অস্বস্তি ভুলে আবারও বাংলাদেশে টনি হেমিং শুরু করেছেন দ্বিতীয় অধ্যায়। এবার পরিচয় খানিকটা বদলেছে, হেড অব টার্ফ ম্যানেজমেন্ট। যদিও কাজটা একই, আগে যা গামিনী ডিসিলভার আধিপত্যের জন্য ঠিকঠাক করতে পারেননি। ক্রিকেট বোর্ডের গামিনী মোহ অবশেষে কেটেছে, তবুও কবে নাগাদ লঙ্কান কিউরেটরের বিদায় নিশ্চিত হবে তা নিয়ে ধোঁয়াশা রয়ে গেছে। ছুটিতে গামিনী যখন শ্রীলঙ্কায়, মিরপুরে তখন দায়িত্ব বুঝে নিলেন অস্ট্রেলিয়ান কিউরেটর টনি হেমিং। মাঠ ব্যবস্থাপনায় দীর্ঘ অভিজ্ঞতা আছে তার, মৃত্তিকা বিশারদ হিসাবে সুপরিচিত। প্রথম দিন মাঠকর্মীদের দিয়েছেন নির্দেশনা, জানিয়ে দিয়েছেন কেমন উইকেট ও আউটফিল্ড দেখতে চান। একাডেমি, ইনডোর, আউটার, মূল মাঠ সব ঘুরে ঘুরে দেখেছেন। মাটি আর ঘাস নিয়ে লম্বা সময় কথা বলেছেন সহকর্মীদের সাথে, জেনে নিয়েছেন বিস্তারিত। এবার হোম অফ ক্রিকেটে ট্রু উইকেটের মিশন, যা পারেননি বলে গামিনীর উপর অসন্তুষ্ট বিসিবি। পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতলেও হেড কোচ ফিল সিমন্সও বিরক্ত। আমাদের হেড কোচ ওয়াজ ভেরি ডিসঅ্যাপয়েন্টেড উইকেটের কারণে, সো ওয়ার উই। কারণ আমরা জানি যে আমরা যেখানে খেলতে যাব ওখানে খেলার জন্য এটা আদর্শ প্রিপারেশন না। এই যে কারণে আমরা এখন সিলেটে যাবো, আমরা এখানে খেলবো না। কিন্তু হেমিংয়ের প্রথম অ্যাসাইনমেন্ট সিলেটে। টিম ম্যানেজমেন্টের চাহিদা অনুযায়ী উইকেট বানাতে হবে নেদারল্যান্ড সিরিজে। যদিও সিলেটে তা কঠিন নয়, আসল চ্যালেঞ্জ তো মিরপুরে। অস্ট্রেলিয়ানের উপর পূর্ণ আস্থা রাখছে ক্রিকেট বোর্ড।